চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক ও শিক্ষা বিশেষজ্ঞ মোহাম্মদ শাকওয়াত হোসেন। শুভ সকাল স্যার, কেমন আছেন? জি, শুভ সকাল, ভালো আছি। সকলেই জানি যে আপনাকে উত্তরাধুনিক লেখক বলা হয়ে থাকে, তো এই ধরনের লেখক হওয়ার পেছনের যে গল্পটা, সেটা কেমন ছিল আপনার জন্য? লেখক হওয়ার বিষয়টা আমাদের এটা আমি বলবো আমার ক্ষেত্রে এটা সহজাত ছিল, যে আমি স্কুল জীবনও মুখস্থ চেয়ে নিজের মতো করে লেখার অভ্যাসটা ছিল। একটা বিষয় বুঝে সেটার উপর আমি লিখতাম, সেটা অভ্যাস হয়ে যায় বাংলার ক্ষেত্রে ক্লাস 7 থেকে। আর ইংরেজির ক্ষেত্রে একটু এটা পরে 9-10-এর দিকে এটা আমি রপ্ত করে ফেলি। ইংরেজি গ্রামারটা ভালো করে বুঝে শেখার পরে আমি নিজের মতো করে লেখার চেষ্টা করি। এই পরবর্তীতে যখন ইংরেজিতে পড়াশোনা করি, তখন এই পোস্ট মডার্ন সম্পর্কে বিভিন্ন ধারণা আসে এবং ইংরেজি সাহিত্যের ইতিহাসটা আমরা রপ্ত করি। সেক্ষেত্রে বাংলা সাহিত্যের সাথে যে ইংরেজি সাহিত্যের যে একটা ডিফারেন্স ছিল, সেগুলি অনুধাবন করি, আমার বোধগম্যতাতে আসে। সেই হিসাবে পরবর্তীতে যে উত্তর আধুনিক লেখক হিসাবে আমি নিজেকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। এখন মনে হচ্ছে যে না, উত্তর আধুনিক লেখক হিসাবে আমি একটু সফল হয়েছি। বেশ, সেটা অবশ্যই স্যার। এছাড়া আমরা জানতে চাই, শুরুতে প্রথম কখন কোন বিষয়টির উপরে আপনি লিখেছিলেন এবং যেটা প্রথম প্রকাশিত হয়েছিল? সম্ভবত এটা ক্লাস 9-এর একটা ম্যাগাজিনে আমি প্রথম একটা লেখা দিয়ে, কবিতা দিয়ে আর কি। আচ্ছা। তো ওখানে আমাদের মুন্সিগঞ্জের পরিবেশটা ছিল খুব সংস্কৃতমনা পরিবেশ। এখানে আমরা একসাথে অনেক গানের অনুষ্ঠানে যেতাম, নাটক করতাম এবং এই ছোট ছোট ম্যাগাজিন পত্রিকা বের হতো মুন্সিগঞ্জ শহরে অনেকগুলো। সে প্রথমে আমি বড় আমাদের সিনিয়রদের সাথে তাদের ম্যাগাজিনে কবিতা দিতাম এবং নিয়মিত ছাপা হতো। পরে আমি অনেকগুলো লিটারেরি ম্যাগাজিন সম্পাদনা করি ছাত্র জীবনে এবং কলেজ জীবনে। সেখানেও আমি সম্পাদনা করেছিলাম এবং সেক্ষেত্রে আমি লিখতাম, ছোট গল্প থেকে শুরু করে লেখা শুরু করি। এবং 93-র দিকে তখন আমার 5টা বই বের হয়, প্রথম বই একসাথেই 5টা বই বের হয়। 2টো গল্পের বই, একটি কবিতার বই আর 2টি উপন্যাস। আচ্ছা, এই দিয়ে আমার মানে লেখালেখি শুরু। বাহ। আপনার লেখা অনেক উল্লেখযোগ্য কিছু লেখা রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু আপনার কাছে জানতে চাই আপনার কাছে কোনগুলো উল্লেখযোগ্য মনে হয়েছে এবং কোনগুলো সবচেয়ে বেশি পাঠক পছন্দ করেছেন? কবিতার ক্ষেত্রে বলবো সবকিছু বদলে যায়। এই কবিতার বইটি 3rd এডিশনে চলে আসছে। এটা একটা ভালো দিক যে কবিতা মানুষ পড়ছে এবং এটা ভাববাদী লেখক হিসাবে এখন আমাকে অনেকে বিবেচনা করছেন। এটা একটা ইতিবাচক ফল রয়েছে যে এই সব কবিতাগুলি মানুষকে দুঃস্বপ্ন থেকে ভালো স্বপ্নের দিকে এগিয়ে নিতে সহায়তা করে। সেই জন্য আমি মনে করি যে আমাদের বাংলাদেশে অনেক সম্ভাবনাময় একটা দেশ বাংলাদেশ। এক্ষেত্রে অনেক ভালো কিছু করার মতন ক্ষমতা আমাদের রয়েছে এবং লেখকদের দায়িত্ব কর্তব্য এখানে অনেক বেশি, এবং তারা যদি এই ভবিষ্যৎ দিক নির্দেশনাগুলি ভালো কিভাবে করা যায়, রাষ্ট্রে কীভাবে উন্নয়ন করা সম্ভব হয়, সেইগুলি নিয়ে বেশি ভাবে এবং সেইগুলির বিষয়ে ফোকাস করে, তাহলে কিন্তু সে নিজেকেও সমৃদ্ধ করতে পারবে এবং দেশকেও কিছু দিয়ে যেতে পারে। আর সেই চিন্তা ভাবনা নিয়ে আমি প্রত্যেকটা লেখার মধ্যে আমার দেশকে নিয়ে ভাবি এবং দেশের কথা ভাবে লিখি। যে আমার একটা কবিতার বই একজন আসবেন, সেটা অনেক সুনাম অর্জন করেছে। সেখানে আমি দেশের মানে রাষ্ট্রনায়কদের কীরকম হওয়া উচিত বা দেশ কী ধরনের কাজ করা উচিত, এগুলি কিন্তু আমি ভেবেছি, আমি সেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। জি স্যার, আপনার লেখাতে কিন্তু বেশিরভাগ সময় যেটা হয়েছে জীবনের বাস্তব এবং গভীর দিকগুলো ফুটে উঠেছে। তো আপনার ব্যক্তি জীবনে বা শৈশবের জীবনেও কি এটার কোনো প্রভাব পড়েছে কিনা? সততা, নিষ্ঠা, এটাকে খুব পছন্দ করতাম। কারো মাঝে কোনো দুষ্টমি, ভণ্ডামি বা মিথ্যে বলা দেখলে সেটা খুব আমাকে যে আঘাত করতো, মানুষ এমন হবে কেন,
সেই ভাবনা নিয়ে পরবর্তী লেখাগুলিতে কিন্তু আমার সেই ভাবনাগুলি প্রত্যেকটি বই প্রতিফলিত হয়েছে। আর সেক্ষেত্রে আমার প্রবন্ধের বইগুলো কিন্তু অনেকটা সেই ভাবনারই প্রতিফলন। এবং পরবর্তীতে আমি দেখেছি যে শিক্ষাক্ষেত্রে আমাদের একটা বিরাট দৈন্যতা রয়েছে। এই দৈন্যদশা থেকে উত্তরণের জন্য আমি অনেক বই খুঁজেছি, বাজারে সেরকম শিক্ষা সংক্রান্ত বই তেমন পাচ্ছিলাম না। পরে নিজে নিজে সিদ্ধান্ত নিলাম যে রাষ্ট্রকে কিছু দিতে হলে আগে রাষ্ট্র শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে, এবং সেই এই লক্ষ্যে আমি একটু অনেক পড়াশোনা করি শিক্ষা নিয়ে, এবং সেই অনেকগুলি বইও লিখি। শিক্ষা সংক্রান্ত বইয়ের এখন সংখ্যা আমার প্রায় 15টি। ইচ্ছে রয়েছে আর বেশ কিছু লেখা লিখব শিক্ষা সংক্রান্ত, কারণ শিক্ষা উন্নয়নের উপর নির্ভর করছে আমাদের দেশের উন্নয়ন। সেজন্য শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমরা ভালো না করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের দৈন্যদশা কখনোই কাটবে না। একদম ঠিক বলেছেন স্যার, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এর পাশাপাশি কিন্তু আপনাকে নাটকে এবং সংস্কৃতি চর্চাতেও বেশ উৎসাহী দেখা গেছে। তো এই সেক্টরে আপনি কিভাবে যুক্ত হয়েছিলেন? শৈশব থেকে আমরা নাটক করতাম, কলেজ জীবন থেকে শুরু করি, এবং সেই তারপরে গানের চর্চা করি। আমার নিজেদের একটা ব্যান্ড দলও ছিল। এই ক্ষেত্রে বিটিভিতেও কয়েকটা অনুষ্ঠানে গান গেয়েছি, কবিতা আবৃত্তি করেছি, অন্য অন্য বেসরকারি টিভিতেও প্রোগ্রামে গিয়েছি। এইগুলি কিন্তু মানুষের মানে কি মানুষের স্বপ্নকে বিকশিত করে, মানুষের সুকুমার বৃত্তিকে বিকশিত করে। সুতরাং সংস্কৃতিকে যারা নেতিবাচক দৃষ্টিতে দেখে তারা আসলে পার্থক্য করতে পারে না যে আসলে সংস্কৃতি কী, অপসংস্কৃতি কী, আর আমাদের যে সাংস্কৃতিক হিজিমনি কি, এগুলি ডিফারেন্স না করাতে অনেক সময় নিজেদের কালচার কৃষ্টিকে না বুঝেই সংস্কৃতির উপর অনেকটা দোষারোপ করে। সেই বিষয়গুলি কিন্তু আমরা যারা একটু পড়াশোনামুখী তারা কিন্তু আমরা বুঝতে পারি, এবং সংস্কৃতিকে আমরা কিন্তু কখনোই নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখি না। এটা একটা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশের একটা ক্ষেত্র বলে আমি মনে করি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা জানি যে সংস্কৃতি চর্চার গানের যে সেক্টরটা সেটাতেও আপনার বেশ সঙ্গীতে আগ্রহ রয়েছে। সেটি কবে থেকে এসেছে এবং কোন ধরনের গান আপনার ভালো লাগে সঙ্গীত চর্চা? আমি মূলত এসএসসি পরীক্ষার পরে নাটকের একটা গোষ্ঠীর সাথে নাটকে অভিনয় করা শুরু করি। তখন আমার এক ওস্তাদ ছিলেন যিনি একটা বিয়ে নাটক লিখেছিলেন। সে শিল্পী আব্দুল হাই। সে খুব একটা সম্মানীয় ব্যক্তি ছিলেন, খুব ভালো আর্টিস্ট ছিলেন আন্তর্জাতিক মানের। সে টেলিস আমাদের বড় ভাই। তখন ওস্তাদ যখন আমি বিয়ে নাটক করি তখন সে বসে বসে গীতি নাট্য লিখত, মানে ছন্দ মিলিয়ে মিলিয়ে। তা এই বিষয়টা আমাকে খুব অনুপ্রাণিত করে। তারপর আমি ওই সময়ই যে ওস্তাদের মতো চর্চা করি এবং বেশ কিছু সফল হই। তো এই বিষয়গুলি কিন্তু আমার জন্য একটা সহজ ছিল যে ওই লেভেলটাও আমি অনেক পড়াশোনা করেছি, মানে পাঠ্য বইয়ের বাইরে অনেক পড়াশোনা করাতে আমার অনুধাবন ক্ষমতাটা এবং বোধগম্যতা আমার বয়সী ছেলেদের চেয়ে আমার একটু হয়তো বেশি ছিল। সেজন্য আমি যে কোনো জিনিস সহজেই ধরতে পারতাম। ওস্তাদের সাথে আমি দু একদিন বসার পরে দেখতাম ওস্তাদ কীভাবে লিখে কী করে, দু একটা প্রশ্ন করতাম। সে খুব গম্ভীর মানুষ ছিল, সেভাবে আমি শিখে গেছি, এবং সাথে সাথে দেখা যায় ওই সময়ই আমি গীতিনাট্য লিখতে পারতাম। এবং আমি গীতিনাট্য লিখে আমার লোকাল এলাকায় নাটকও পরিচালনা করেছিলাম। আর গানের বিষয়টা হলো যে আমরা সঙ্গীত একাডেমিতে এমন কিছুদিন গান শিখেছিলাম। পরবর্তীতে যা হোক আমাদের যে বন্ধুরা ছিল তারা পরে দেখলাম যে সক্রিয়তা না থাকলে হয় না। পরে যেহেতু আমরা অল্প বয়সী ওই সময় ব্যান্ড সঙ্গীতের একটা যুগ ছিল, তা পরবর্তীতে আমরা একটা ব্যান্ড দল করি এবং সেখানে কিন্তু আমরা, আর যেহেতু আমার লেখার হাত রয়েছে, আমি গান লেখা শুরু করি নিজের মতো করে। তো গান লিখতে লিখতে অনেক লেখা হয়েছে। আমার দুটি গানের বইও রয়েছে, গীতি কবিতা বলা হয়। সেক্ষেত্রে একটি বই হলো 3000, একটা 2000, শাওন সঙ্গীত 1, শাওন সঙ্গীত 2। তো এই গান লেখাটা আমার কাছে খুব সহজ, আমি এক বসায় অনেক গান লিখতে পারি। তো এটা শুধু গান না, কবিতার ক্ষেত্র এটা হয়তো আমি মনে করি যে
এটা আমার সহজাত, যে আমি খুব যে চেষ্টা করেছি সেই রকম বলা যাবে না, তবে একটু চেষ্টা করলে অনেক বেশি লিখতে পারি, এটা এখনও পারি, যে এক বসায় 6-7 ঘন্টা লিখতে পারি এবং একটার উপরে ফোকাস করে থাকতে পারি। এজন্য এখন প্রায় আমার শতাধিক গ্রন্থ রয়েছে। তা এগুলি একটু ফোকাস থাকতে হয়। আর একটা বিষয় যে আমার যে দূরদর্শিতা থাকতে হয় একটা লেখকের, আরেকটা দেশপ্রেম না থাকলে আসলে লেখক কেউ উঠতে পারবে না। স্যার, যেহেতু গানের প্রসঙ্গ উঠেছে, আপনার কণ্ঠে আমরা একটা গান শুনতে চাই, দুটো লাইন শোনালেও চলবে। ধন্যবাদ আপনাকে। আসলে করোনার আগে আমার নিজস্ব স্টুডিও ছিল, সেখানে আমি সবসময় আমাদের নিজের দলে আমরা গান করতাম। ইউটিউবে এখন আমার 1100 গান রয়েছে, যদি এগুলি গানের আমরা একটা রাপ করেছিলাম আর কি, সেখানে খুব নিজেদের মতো করেছি। ভালো শিল্পী দিয়ে এই গানগুলি গাওয়ানো হয়নি, আমাদের নিজেদের ছেলেরা এই গানগুলি গেয়েছে। আমি এটা জানি যে এইগুলি খুব ভালো মানের গান হয়নি, অল্প কিছু হয়েছে। তারপর এটা আমি একটা প্রিজার্ভ করে রেখেছি ইউটিউবে, যাতে করে এগুলো নিয়ে যদি ভবিষ্যতে কোনো আরও ভালো করার সুযোগ থাকে, একটা রাপ করে রেখে দিয়েছি। আর করোনার পরে আমরা স্টুডিওটি বন্ধ করে দিই, তারপর কিন্তু আমাদের ব্যান্ড দলটাও অকেজো হয়ে যায়, আমরা বিচ্ছিন্ন হয়ে যাই এবং একটু অন্যদিকে একটা মনোনিবেশ করি। সেই জন্য ওই করোনার পর থেকে মোটামুটি গানের জগৎ থেকে বিচ্ছিন্ন আছি বলা যায়। তো আপনার অনুরোধ রাখার জন্য আমার লেখা একটি গানের কথা বা গান করার চেষ্টা করছি, কয়েক লাইন। একটা গল্প বলা হয়নি তোমাকে, তখন তুমি খুব ছোট ছিলে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে মফস্বল শহরে স্কুলে যেতে আনমনা হয়ে। একটা গল্প বলা হয়নি তোমাকে, তখন তুমি খুব ছোট ছিলে। বাহ, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনার লেখাতে কিন্তু আমরা দেখেছি যে আপনার লেখা খুবই সাবলীল এবং জ্ঞান নির্ভর। একজন লেখকের কাছে কিন্তু তার সিগনেচার স্টাইল স্ট্যাবলিশ করতে বেশ সময় লাগে এবং সেটা খুব কঠিন একটি বিষয়। আপনার কাছে আপনার সিগনেচার স্টাইলটা স্ট্যাবলিশ করার জন্য কেমন সময় লেগেছে, কিভাবে করেছেন? এটা আমি অনেক চেষ্টা করে সফল হয়েছি, কারণ আমি চেষ্টা করেছি আমার নিজস্ব একটা স্টাইল তৈরি করা, যেন আমার লেখা 2 পৃষ্ঠা পড়লে বুঝতে পারে কোনো পাঠক যে সম্ভবত এই লেখকের লেখা। সেই হিসাবে একটা নিজস্ব স্টাইল, বিশেষ করে কবিতা এবং প্রবন্ধে, সেটা আমি মনে করি কিছুটা করতে পেরেছি। আমার এই যে ভিন্নতা আর নিয়ে এসেছি উত্তর আধুনিক লেখকদের যে বৈশিষ্ট্যগুলি, সেই বিষয়গুলি মাথায় রেখে আমি কবিতাগুলি লিখেছি এবং সেক্ষেত্রে প্রবন্ধের স্টাইলটা উত্তর আধুনিক লেখার সাথে সমন্বয় করে লিখেছি। সেজন্য স্টাইল একটা মোটামুটি তৈরি হয়েছে। তবে সবচেয়ে যে কাজটা আমাকে তৃপ্তি দিয়েছে, যে ইংরেজি সাহিত্যের ইতিহাসটা আমি লিখে ফেলেছি 8 খণ্ডে আর 8টা যোগের উপরে, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। দীর্ঘ সময় আমার এর উপর কাজ করতে হয়েছে। এটা একটু হলেও আমাকে তৃপ্ত করেছে এবং যেটা আমাকে আত্মতৃপ্তি দিয়েছে। আচ্ছা স্যার, এমন কোনো লেখা আছে যেটি এখন আপনি লিখেননি বা ভবিষ্যতে লিখবেন বলে ভাবছেন? হ্যাঁ, এইরকম স্বপ্ন সব লেখকেরই থাকে। তাদের ভবিষ্যৎ অনেকগুলি পরিকল্পনা থাকে। তারা হয়তো স্বপ্ন দেখে যে একটা মাস্টারপিস লেখা হবে। তা আমি সেরকম সাহিত্যের ক্ষেত্রে আমার ওই রকম স্বপ্ন নেই। আমার দেশ ভাবনাটা বেশি। আমি শিক্ষা নিয়ে এমন কিছু লিখতে চাই যা আমাদের দেশের শিক্ষা পরিবেশটাকে এত সুন্দর করবে এবং শিক্ষা যে উন্নয়নটা এত ব্যাপকভাবে হবে, যার কারণে আমরা পৃথিবীর সর্বোচ্চর একটা আমাদের অবস্থান হবে। সেই স্বপ্ন নিয়ে আমি কাজ করছি এবং আশা করি যে হয়তো সকলের সহযোগিতা পেলে আমি সফল হব। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। আগামী অনেক লেখা যেগুলো আপনি লিখবেন সেগুলো যেন আমরা পড়তে পারি এবং আমাদের মাঝে যেন আসে। ভালো থাকবেন সবসময়। আপনাকে ধন্যবাদ, এটিএন পরিবারকে ধন্যবাদ, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য সকলকে ধন্যবাদ।
দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।